আরুষি কোনো মতে জল খায় আর হঠাৎ ওর দম বন্ধ হয়ে আসতে শুরু করে। আরে আমার আমার দম বন্ধ হয়ে আসছে কেন? আরুষির চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই ও চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে। তারপর যখন রঞ্জন ঘরে আসে তখনও আরুষিকে ওই অবস্থায় দেখতে পায়। আরে এ কি বৌদি! আরে বাপরে বাপ, দেখো দেখো দেখো, এ কি হয়ে গেল? এ হয়তো জাদুকরি কিছু খেয়েছে। দেখো এর মুখের রং তো বদলে গেছে। দেখো বৌদি। কল্যাণী আর মনোজও তাড়াতাড়ি ওখানে চলে আসে। আরে এ কি করে হতে পারে? আমার বৌমা এটা কিভাবে খেতে পারে? হে ঈশ্বর, কি হচ্ছে এসব? না, আমার বৌমা এটা খেতে পারে না। আরে মা, আমি তোমাকে বলেছিলাম যে গরিব ঘরের মেয়েকে আমাদের বাড়ির বউ বানিও না। এখন দেখো এ কি করলো। জানি না গ্রাম পঞ্চায়েত কি বিচার করবে। লোকেরা তো এটাই বলবে যে আমরাই এর এই অবস্থা করেছি। এখন আমরা কি করব? সবাই মহারাজের কাছে গিয়ে নালিশ করবে। তখনই এক প্রতিবেশী মহিলা ঘরের ভেতরে চলে আসে আর এই দৃশ্য দেখে চিৎকার পড়ে ওঠে। এ কি? আরে কল্যাণী দিদি, তোমার ছোট বৌমা কি খেয়েছে? এই ব্যাপারটা তো আমাকে পুরো গ্রামে জানাতে হবে। দাঁড়াও মমতা, দাঁড়াও। কিন্তু মমতা থামে না আর ঘর থেকে বেরিয়ে যায়। দেখো এখন এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে গেছে। এখন আমরা কি করব? মা, এখন যা কিছু হবে গ্রাম পঞ্চায়েতের সামনেই হবে। এখন আমরা কি করতে পারি? কিছুক্ষণ পরেই আরুষির মা নর্মদা আর আরুষির ছোট ভাই অলোক কাঁদতে কাঁদতে এসে পৌঁছায়। আমার মেয়ে কোথায়? ওর কি হয়েছে? আমি ওকে দেখতে চাই। ও চিরকালের জন্যই ঘুমিয়ে গেছে। আমাকে ক্ষমা করো নর্মদা বোন, আমি তোমার মেয়ের ঠিক মতো যত্ন নিতে পারিনি। না, আমার মেয়ে সাহসী, ও এরকম কিছু খেতে পারে না। অবশ্যই তোমরা কিছু করেছো। আমার মেয়ের সাথে কিছু তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার দিদি সাহসী ছিল। ও কখনোই এরকম করতে পারে না। তোমরা নিশ্চয়ই আমার দিদির সাথে কোনো কিছু করেছো, আর এখন পঞ্চায়েতে এর বিচার করা হবে। আমি আমার মেয়েকে চাই। নর্মদা ছুটে আরুষির কাছে গিয়ে আরুষিকে ধরে কান্নায় ভেঙে পড়ে। এদিকে অনুষ্কা মনোজের হাত ধরে ওকে ঘরের ভেতরে নিয়ে আসে। আরে 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 কি হয়েছে? বাইরে এত বড় তামাশা চলছে আর তুমি আমাকে ঘরের ভিতরে নিয়ে এসেছো, এ কি? এখন আমরা ফেঁসে যাব। দেখো আমরা বিপদে রয়েছি। আর এমনিতেও আমি কখনোই কারাগারে যেতে চাই না। তুমি তো জানো মহারাজ খুবই কঠোর। তুমি অলোককে একপাশে ডেকে ওকে টাকা দিয়ে দাও, যাতে ও ওর মাকে কোনো কিছু বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে যায় আর আমরা বেঁচে যাই। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। মনোজ বাইরে আসে আর অলোককে ইশারা করে। অলোক মনোজের কাছে আসে। আরে কি হয়েছে? তুমি আমাকে এখানে ডেকেছো কেন? হ্যাঁ, তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। কিছুক্ষণের মধ্যেই মনোজ একটি থলেতে টাকা ভরে অলোকের কাছে নিয়ে আসে। এই নাও, এগুলো দিয়ে তুমি আরামে তোমার জীবন কাটাতে পারবে। আরে একটু ভালো করে দেখো তো, এতগুলো টাকা তুমি হয়তো কখনো দেখোনি, তাও একসাথে। বুঝলে? এখন কান খুলে শোনো। তোমার বোন যা করেছে সেই কথা এখানেই শেষ করো, এটা আর বেশি বাড়িও না। বাপরে বাপ, এতগুলো টাকা তো আমি কখনোই দেখিনি। সত্যি এগুলো তো অনেক টাকা, তাই না? তাহলে গিয়ে তোমার মাকে বোঝাও আর এই কথাটা এখানেই শেষ করো আর তোমার বোনের শেষকৃত্য করো। ফালতুতে এসব বাড়িয়ে কি হবে? যা হাতে এসেছে সেটাও হাত ফসকে না যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। এতগুলো টাকার জন্য তো আমি যে কোনো কিছু করতে পারি। ঠিক আছে। অলোক ওখান থেকে ওর মা নর্মদার কাছে যায়। এখন তো পঞ্চায়েতে এর বিচার হবে। অলোক, উঠাও তোমার দিদিকে আর চলো, পঞ্চায়েতে এর বিচার হবে। কিছুক্ষণের মধ্যেই পঞ্চায়েত সদস্যরা বাড়ির ভেতরে চলে আসে। হ্যাঁ বলো, তোমরা আসলে কি বিষয়? জমিদার বাবু, আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন, ওর দেবর, ওর বৌদি, ওর শাশুড়ি আর ওর স্বামী মিলে আমার মেয়ের এই অবস্থা করেছে। আমার মেয়ে এতটা দুর্বল ছিল না যে ও এরকম কিছু খাবে। না জমিদার বাবু, আমরা ওর সাথে কখনোই কিছু করিনি। ও বদমেজাজি ছিল
আমরা যাই বলতাম ও তার পাল্টা জবাব দিত, সেই জন্যই ও নিজেই এই সব করেছে। এতে আমাদের অথবা আমার দেবর রঞ্জনের কোনো দোষ নেই। তোমরা মিথ্যে বলছো। মা, তুমি কি সব বলছো? তুমি কি ভুলে গেছো যে আমাদের দিদি ছোটবেলা থেকেই কতটা রাগী ছিল? একটু কিছু হলেই তো ও অনেক রেগে যেত, মারামারি করতো, আর আমাকে এতটা মারতো যে কি বলবো। আমি এখানে এসে ওকে অনেকবার বুঝিয়েছি, হ্যাঁ, কিন্তু ও নিজেই এরকম করলো। এখন এটা কার দোষ বলো তো? হে, তুমি কি বলছো অলোক? আমার মেয়ে কখনো কোনো ভুল কিছু করেনি। তুমি তোমার বোনকে সমর্থন না করে এই লোকেদের পক্ষ নিচ্ছ। দেখো মা, আসলে আমি তো শুধু সত্যের পক্ষ নিচ্ছি। এতে আসলে আমাদের দিদিরই দোষ। ও অনেক বদমেজাজি ছিল, আর ও কারো কথাও শুনতো না, সেজন্যই ও এরকম করেছে। এতে তো আমার দিদিরই দোষ। ও ছোটবেলা থেকেই অনেক অহংকারী ছিল। দাদা বাবু অথবা ওর শ্বশুরবাড়ির লোকেদের এখানে কোনো দোষ নেই। যদি মেয়ে কিছু করে তাহলে শ্বশুরবাড়ির লোকেদের ফাঁসানো ঠিক না। সঠিক মানুষ হলো সে যে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলে, এটা না ভেবেই যে কে ওর আপন আর কে ওর পর। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, বিষয়টা পরিষ্কার। আপনার মেয়ের শেষকৃত্য সম্পূর্ণ করুন। ওর শ্বশুরবাড়ির লোকেদের তো এখানে কোনো দোষই নেই। আর পঞ্চায়েতের সিদ্ধান্ত হলো এই বিষয়টাকে এখন এখানেই শেষ করা হোক। না, এটা হতে পারে না। আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে। আরে যখন আপনার ছেলেই আপনার পক্ষে নেই তাহলে আমরা আর কি করতে পারি? আপনার ছেলে ঠিক বলছে, ওর কথাগুলো মানা হবে। হ্যাঁ মা, চলো এখন দিদির শেষকৃত্য সম্পূর্ণ করি, চলো। তুই কেমন ভাই? পুরো গ্রাম আর সমাজের সামনে তোর বোনের সম্মান তুই এইভাবে নষ্ট করে দিলি। ও তোকে কতটা ভালোবাসতো আর খেয়াল রাখতো, তুই কি কখনো এটা ভাবিসনি? ভুলে গেছিস সবকিছু? তারপর অলোক ওর মায়ের কথা উপেক্ষা করে আরুষিকে কোলে তুলে নেয় আর নদীর পাড়ে আরুষির শেষকৃত্য সম্পন্ন করে। হ্যাঁ, দিদি আমাকে ক্ষমা করে দিও। এই মিথ্যা বলার জন্য আমি এতগুলো টাকা পেয়েছি। এতে আরামে আমার জীবন কেটে যাবে। আমি সারাদিন এত পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 1 টাকা আয় করতে কত পরিশ্রম লাগতো, এখন কমপক্ষে কিছুদিন তো আরামে কেটে যাবে। ক্ষমা করে দিও দিদি, ক্ষমা করে দিও। আরে, তোমার সাথে তো অন্যায় হয়েছে, তোমার ন্যায় পাওয়া উচিত। আমি তোমার পাশে দাঁড়াবো আর ওই লোকগুলোকে শাস্তি দেব, কারণ তোমার ন্যায় পাওয়াই উচিত। আমি সেই মুহূর্তের জন্য তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি, যখন ওই লোকগুলোর শাস্তি হবে আর আমার মা সন্তুষ্টি পাবে। মা এখন পাগলের মতো হয়ে গেছে। আচ্ছা, আমি সকাল হতেই ওদের দুজনের কাছে গিয়ে ওদের শাস্তির ব্যবস্থা করব।